নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার। আপনাদের সবাইকে অজস্র শুভকামনা। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ হোক, শুভ হোক, শুভ হোক, শুভ হোক, ভালো হোক, মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক, শান্তি হোক, শান্তি হোক, শান্তি হোক। বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 8ই জ্যৈষ্ঠ 1432, ইংরেজি 23শে মে 2025। আজ শুক্রবার, একাদশী। সূর্যোদয়ের সময় ভোর 4:57, মানে শরণাগত শুরু হবার 3 মিনিট আগে। আর সূর্যাস্তের সময় সন্ধ্যে 6:12। উত্তর ভাদ্রপদ নক্ষত্র। আজকে জন্মে মীন রাশি, বিপ্রবর্ণ, নরগণ। দিনের বেলা 12:20 গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আগামী মঙ্গলবার সন্ধ্যে 6টার মধ্যে আপনার সামনের বৃহস্পতিবারের জন্য যে বিষয়টা ধার্য করা হয়েছে, আদর্শ কর্মযোগী। এই আদর্শ কর্মযোগী আপনি এরকম মানুষ কাকে দেখেছেন তার কথা 250 শব্দের মধ্যে লিখে পাঠিয়ে দেবেন। আমরা সামনের বৃহস্পতিবারে সেই চিঠিগুলো পড়ব। আপনারা তো এই নিয়ম কানুন সব জানেন যে মঙ্গলবার সন্ধ্যে 6টার মধ্যে চিঠি পৌঁছে যাওয়া চাই আমাদের দপ্তরে। তো এইবারে তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে পুরাণ চিরন্তন, তাদের দীক্ষা নিয়ে কথা হচ্ছিল এবং দীক্ষা নিয়ে কথা বলতে বলতে আমরা উপবীত গ্রহণের যে দীক্ষা, যে অনুষ্ঠান, খুব বড় অনুষ্ঠান, খুব পূর্ণ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের মধ্যে এসে পড়েছে এবং একটা খুব দারুণ কথা জানতে পেরেছি। সেটা হচ্ছে যে এই যে উপনয়ন বলে, পৈতে হওয়া মানে হচ্ছে উপনয়ন। এই উপনয়ন কথাটা এসেছে উপনীত হওয়া থেকে। অর্থাৎ শিষ্য গুরুর কাছে উপনীত হলো যে আমি ব্রহ্মচর্য পালন করব, আপনি আমাকে দীক্ষা দিন। গুরু ডান হাতটা বাড়িয়ে দিলেন এবং ডান হাতটা বাড়িয়ে দিয়ে তাকে টেনে নিলেন। এই যে উপনীত হলেন, দুজন দুজনের উপনীত হলেন, তার থেকে উপনয়ন, গুরুর কাছাকাছি যাওয়া, এইটা হচ্ছে উপনয়ন। তো যাই হোক, তারপরে কি হলো না হলো আমরা বলেছিলাম গতদিন যে গুরু গৃহে আসবার পর গুরু কিছু কৃত্য আছে এবং তারপর গুরু সেই যে বালক তাকে প্রকৃতির মধ্যে ছেড়ে দিলেন। সে বালক অরণ্যের মধ্যে থাকবে, প্রকৃতির মধ্যে থাকবে। এই পর্যন্ত আমরা বলেছিলাম। আমার কাছে খুব তাৎপর্যপূর্ণ মনে হচ্ছে ব্যাপারটা, সেটা নিয়ে আমি কথা বলবো নিশ্চয়ই। তারপরে পুরাণ চিরন্তনের পরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই পর্বে কর্মজীবনে বেদান্ত 2য় পর্ব শুরু করবো আমরা। তারপরে চলে যাব ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ। এই পর্বে পড়ব স্বামী গোকুলানন্দের রচনা থেকে মানসিক চাপ জয় করার উপায়। আজকের এই পৃথিবীতে যার সত্যি সত্যি খুব প্রয়োজন হয়ে পড়েছে আপনাদের চিঠিপত্র এবং বাইরে দিয়ে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর দীক্ষা নিয়ে পুরাণ চিরন্তনে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে দীক্ষা নিয়ে কথা বলছি। আমি বলছি পুরাণ চিরন্তন এই পর্বে। তো গুরুকে তো শিষ্য বললেন আমি ব্রহ্মচারী হতে চাই। গুরু তাকে ডান হাত দিয়ে নিলেন, নিয়ে তারপরে হয়তো কিছু কৃত্য করলেন এবং তারপরে পঞ্চভূত এবং ঔষধি বনস্পতির তত্ত্বাবধানে ছেড়ে দিলেন মন্ত্র পড়ে। অর্থাৎ তার ঘরের মাকে ছেড়ে এসেছে, এবার যে প্রকৃতি মা তার কোলে আশ্রয় পেল সেই শিষ্য যে ব্রহ্মচারী হবে। এবং এই যে বিশাল প্রকৃতি মানে তো একটা বড় কিছু। আমরা ঘরদোরের মধ্যে থাকি, ছোট ছোট ঘর, যত বড় বাড়িতেই থাকি না কেন, ছোট ছোট তার একটা সীমারেখা আছে। প্রকৃতির তো কোনো সীমারেখা নেই। বিশাল জঙ্গল চলেছে, মাথার উপরে বিরাট আকাশে, যে এই যে অনন্তের একটা ধারণা, এই অনন্তের একটা ধারণা তার মধ্যে সঞ্চারিত হয়ে গেল। এবং এই যে
শিষ্যত্বে গ্রহণ করলেন, তিনি বললেন যে আমি তোমাকে শিষ্যত্বে গ্রহণ করলাম, মুখে বললে হবে না। এই যে নতুন ছেলেটি এলো, তাকে এক মুহূর্তের মধ্যে আচার্য তার নিজের ঘরের লোক করে দিলেন। এইটা করতে হবে। বাইরে থেকে আমাদের এখন স্কুলে টুলে, স্কুল কলেজে কি হয়, আমরা গেলাম, গিয়ে এটা আমার আসল বাড়ি না, এটা আমার একটা জায়গা, যে জায়গায় আমি পড়াশোনা করতে এসেছি, তা না। তুমি, এটা তোমার বাড়ি, এখানে তুমি থাকবে, এই পরিবারের অন্যতম একজন তুমি, এবং নিজের যে কাজকর্মের ভার সেটা শিষ্যের সঙ্গে ভাগ করে নিলেন। আচার্য কি বলছেন? আচার্য বলছেন, এই জল পান করো, আমার ঘরের কাজ করো, এই যে গার্হপত্য অগ্নি দিনরাত জ্বলছে, একে নিভতে দেওয়া চলবে না। আগে আপনাদের বলেছিলাম যে কোনো মানুষের ঘরের মধ্যে, যে কোনো যজমানের ঘরের মধ্যে এবং যে কোনো গৃহস্থর ঘরের মধ্যে একটি অগ্নিকুণ্ড থাকে, আগুন জ্বলে। এই যে আগুন জ্বলছে, একে নিভতে দেওয়া যাবে না। এখানে তুমি সমৃদ্ধ কাষ্ঠ যেটা আছে আগুনে ফেলবার জন্য, সেই কাঠ মাঝে মাঝে ফেলতে হবে। আর একটা খুব জরুরি কথা, দিনের বেলা ঘুমানো চলবে না। মা সুষুপ্তা ইতি। এরপর আচার্য শিষ্যের কানে গায়ত্রী মন্ত্র জপ করলেন। শুনছেন পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। দীক্ষা নিয়ে আরো অনেক কথা বলবার আছে, বলবার জন্য ফিরে আসছি কানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন শুনছেন দীক্ষা নিয়ে কথা, পুরাণ চিরন্তন এই পর্বে। তো যেটা বলছিলাম গানের আগে, যে গুরু শিষ্যকে তার শিষ্যত্বে গ্রহণ করলেন, তারপর 3 দিন পরে গায়ত্রী মন্ত্র তার কানে উচ্চারণ করলে সে ব্রাহ্মণ হলো, তার নবজন্ম লাভ হলো। এই শতপথ ব্রাহ্মণের যে উপনয়নের যে নিয়ম কারণ, বিধি, দীক্ষা বিধি, সেটা ব্রহ্মচর্যের নামান্তর মাত্র। এবং সেই বিধির মধ্যে প্রধান যেটা ছিল সেটা হচ্ছে গুরুগৃহে এই যে গার্হপত্য অগ্নি, এই ঘরের মধ্যে যে একটা আগুন জ্বেলে রাখা হয়েছে, এই আগুনকে নিভতে দেওয়া চলবে না। তার ফলে তুমি জঙ্গল থেকে সমৃদ্ধ কাঠকুটো ইত্যাদি ইত্যাদি সেগুলো কুড়িয়ে আনা এবং আগুনটাকে জ্বালিয়ে রাখতে হবে। কারণ আপনারা জানেন যে যজ্ঞ যখন করা হবে, ওই যে ঘরের মধ্যে যে আগুনটা আছে তার থেকে কাঠ নিয়ে সেই কাঠ ঘষে যজ্ঞের আগুন জ্বালা। প্রতিদিনের এই শৃঙ্খলা পালন করবার সঙ্গে সঙ্গে ওই কৃষ্ণসার মৃগের চামড়া পরিধান করা, দাড়ি রাখতে হবে, নানান রকম নিয়ম পালন করতে হবে। ছাত্র জীবনে কোন রকমের কোন বিলাসিতার প্রশ্রয় থাকবে না। অন্যদিকে যে সমস্ত খাবার দাবার খেলে শরীরে উত্তেজনা তৈরি হয়, একদম বারণ, একদম না। মধু খেতে পারবে না, ব্রহ্মচারী কখনো মধু পান করতে পারবে না। ভালো বিছানায় শুতে পারবে না, উচ্চাসনে শুতে পারবে না, নাচ গান করা যাবে না, এখানে ওখানে ঘুরে বেড়ানো যাবে না, বা এটা ওটা খেয়ে খালি থুতু ফেলাও চলবে না, বলে দেওয়া আছে শাস্ত্রে। এবং ভালো লাগছে না, দূর যাই বলে শ্মশানে গিয়ে উদাসীন হয়ে বসে দেন না, তাও চলবে না। খুব কঠোর একটা শৃঙ্খলার মধ্যে তোমাকে থাকতে হবে ব্রহ্মচারী জীবনে, দীক্ষার অন্তে। শুনলেন পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, কর্মজীবনে বেদান্ত দ্বিতীয় প্রস্তাব। এই দ্বিতীয় প্রস্তাবটি লন্ডনে এই বক্তৃতাটি দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ 12 নভেম্বর 1896 খ্রিস্টাব্দে। গানের পর ফিরে আসছি সেই বক্তৃতার একেবারে প্রথম অংশটুকু পড়বার জন্য। বেদান্ত দ্বিতীয় প্রস্তাব, স্বামী বিবেকানন্দ। শুরু করছি পড়া। 92.7 বিগ এফএম এ শুনছেন জীবনের সহজ পাঠ, শরণাগত। আমি ছান্দোগ্য উপনিষদ হইতে একটি গল্প বলিব। একটি বালকের কিরূপে জ্ঞান লাভ হইয়াছিল।
গল্পটি প্রাচীন ধরনের বটে, কিন্তু উহার ভিতরে একটি সার তত্ত্ব নিহিত আছে। একটি অল্প বয়স্ক বালক তাহার মাতাকে বলিল, মা, আমি বেদ শিক্ষা করিতে যাইব, আমার পিতার নাম কি, আমার কি গোত্র তাহা বলুন। তাহার মাতা বিবাহিতা ছিলেন না, আর ভারতবর্ষে অবিবাহিতা নারীর সন্তান সমাজে নগণ্য রূপে বিবেচিত, কোন কার্যেই তাহার অধিকার নাই, বেদপাঠ করা তো দূরের কথা। তাই তাহার মাতা বলিলেন, আমি যৌবনে অনেকের পরিচর্যা করিতাম, সেই অবস্থায় তোমায় লাভ করিয়াছি, সুতরাং তোমার পিতার নাম এবং তোমার কি গোত্র তাহা জানি না, এইটুকু মাত্র জানি যে আমার নাম জবালা। বালক ঋষিগণের নিকট গমন করিলে ঋষিগণ তাহাকে সেই প্রশ্নই জিজ্ঞাসা করেন। সে ব্রহ্মচারী শিষ্য হইতে প্রার্থনা করিলে তাহারা জিজ্ঞাসা করিলেন, তোমার পিতার নাম কি এবং তোমার গোত্র কি? বালক মাতার নিকট যাহা শুনিয়াছিল তাহাই আবৃত্তি করিল। অনেকেই এই উত্তরে সন্তুষ্ট হইলেন না, কিন্তু তাহাদের মধ্যে একজন বলিলেন, বৎস, তুমি সত্য বলিয়াছ, তুমি ধর্মপথ হইতে বিচলিত হও নাই, এই সত্যবাদিতাই ব্রাহ্মণের লক্ষণ, অতএব তোমাকে আমি ব্রাহ্মণ বলিয়া গণ্য করিলাম, তোমাকে শিষ্য করিব। এই বলিয়া তিনি তাহাকে আপনার নিকট রাখিয়া শিক্ষা দিতে লাগিলেন। বালকের নাম রাখিলেন সত্যকাম, অর্থাৎ যে সত্য কামনা করে। প্রাচীন শিক্ষা প্রণালী অনুসারে সত্যকামের শিক্ষা হইতে লাগিল। গুরু সত্যকামকে কয়েক শত গরুর সেবার ভাত দিয়া বলিয়া দিলেন, ওইগুলি লইয়া তুমি অরণ্যে যাও, যখন সর্বশুদ্ধ সহস্র গরু হইবে তখন ফিরিয়া আসিবে। সে তাহাই করিল। কয়েক বছর পরে সেই গরুগুলির মধ্যে একটি প্রধান বৃষ সত্যকামকে বলিল, আমরা এখন 100 হইয়াছি, আমাদিগকে লইয়া তোমার গুরুর নিকট ফিরিয়া যাও, আমি তোমাকে ব্রহ্ম সম্বন্ধে কিছু শিক্ষা দিব। সত্যকাম বলিল, বলুন প্রভু। বৃষ বলিল, উত্তর দিক ব্রহ্মের এক অংশ, পূর্ব দিক, দক্ষিণ দিক, পশ্চিম দিকও তাহার এক এক অংশ, চারিদিক ব্রহ্মের 4 অংশ, অগ্নি তোমাকে আরো কিছু শিক্ষা দিবেন। আজকে কর্মজীবনে বেদান্ত দ্বিতীয় পর্ব এই পর্যন্তই থাক। এখন গান শুনবো, গানের পর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ঠাকুরের কথা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে কথামৃত থেকে পড়ে শোনাবো আমি বার্তা বাহক। ঠাকুর তার শিষ্যদের যে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলো স্থায়ী করে লিপিবদ্ধ করে রেখে গেছেন একজন মহেন্দ্র গুপ্ত, এবং সেই কথাগুলো আমি আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। আমি একজন মাধ্যম। আমি যেমন হাওয়া ফুলের গন্ধ পৌঁছে দেয় মৌমাছির গানে, তেমনি করে আমি ঠাকুরের কথাগুলো আপনাদের কানে পৌঁছে দিচ্ছি, দীর্ঘদিন ধরে দিচ্ছি। তো যেটা বলছিলাম এর আগের দিন, যে সুরেন্দ্রকে নিয়ে বসেছেন ঠাকুর, তাকে অনেক উপদেশ দিচ্ছেন। সুরেন্দ্র সংসারী মানুষ, কিন্তু বলা বাহুল্য ঈশ্বরের মন আছে, ঠাকুরের কাছে আসেন, মাঝে মধ্যে আসেন, সবসময় যে খুব নিয়মিত আসতে পারেন এমনটা নয়। তো ঠাকুর বলছিলেন যে তোমাদের পক্ষে চৈতন্যদেব যা বলেছিলেন, জীবে ভক্ত সেবা আর নাম সংকীর্তন। তো নাম সংকীর্তন, নাম জপ, এটা তো হলো, নাম জপ করা খুব ভালো। নাম জপ করলে অন্য যে কথাগুলো, ষড়ঋতুর যে কথাগুলো, সেইগুলো সব মন থেকে বেরিয়ে যায়, চলে যায়। তার ফলে নাম জপ করার পক্ষে ঠাকুর বলছেন। কিন্তু এই যে জীব সেবা, ভক্ত হিসেবে জীবের সেবা করা, এর একটা প্রকাশ তো নিশ্চয়ই দানের মধ্যে দিয়ে। আমি সেবাটা করব কি করে? আমি সেবাটা করব টাকা পয়সা দিয়ে সেবা করতে পারি, আমি গায়ে গতরে খেটে সেবা করতে পারি, বা যা হোক কিছু করে সেবা করতে পারি। তো এই যে সেবা করবার জন্য দান করা, এই দান করাটা, যে মানুষ দান করে তার অন্য অনেক পাপ ঢাকা পড়ে যায়। আমাদের তো প্রতিদিনের জীবনে নানান রকম সব পাপ করতে হয়, কিন্তু এই যে মানুষ দান করে, ভক্ত হিসেবে দান করে, অহংকে পরিত্যাগ করে দান করতে পারে, সেই মানুষের অন্য অনেকগুলো গলদ, সেগুলো সব মুছে যেতে পারে। ঠাকুর কি বলছেন?
ঠাকুর বলছেন যে কৃপণের জিনিস আমি খাই না। কৃপণ তাদের ধন এরকমে উড়ে যায়। কিরকম ভাবে? 1 নম্বর হচ্ছে মামলা মোকদ্দমায়। আমি অনেক টাকা পয়সা জমালাম, তারপরে আমার কোনো একজন আত্মীয় স্বজন, আমার মামা কাকা কি আমার ভাগ্নে কি আমার ভাইপো কি আমার ছেলে মামলা করলো আমার নাম। মামলা করলো মানে মামলায় জিতলেও আমার হার, হারলেও আমার হার। মামলায় আমাকে উকিল টাকা দিতে হবে, এই করতে হবে সেই করতে হবে, অমুককে ঘুষ দিতে হবে, অমুককে অমুক করতে হবে, তমুককে তমুক করতে হবে। এবং আমাদের দেশের মামলা, আমাদের যাদের অভিজ্ঞতা আছে আমরা সকলে জানি, দেশে দীর্ঘদিন ধরে চলে, তারা শেষ হয় না, অনন্তকাল ধরে 20 বছর 25 বছর 30 বছর 50 বছর ধরে মামলা চলছে, বংশানুক্রমে মামলা চলছে, এরকম সব আমরা দেখে থাকি। কারণ সেই মামলা মোকদ্দমায়। 2 নম্বর হচ্ছে চোর ডাকাতে নিয়ে চলে গেল। আর 3 নম্বর হচ্ছে ডাক্তার খরচে। আবার বদ ছেলেরা সেই সমস্ত টাকা উড়িয়ে দেয়। এই সব কৃপণের ধন ওই রকম করেই যায়। শুনছেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। ফিরে আসছি আবার কথামৃতে। সুরেন্দ্রকে কি বলছেন সেই কথা শোনাচ্ছি আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। বলছেন তুমি যে দান ধ্যান করো খুব ভালো, যাদের টাকা আছে তাদের দান করা উচিত। কৃপণের ধন উড়ে যায়, দাতার ধন রক্ষা করা হয়, সৎ কাজে যায়। অর্থাৎ এই যে কত রকম ভাবে কৃপণের ধন চলে যাচ্ছে, মামলা মোকদ্দমায় উড়ে গেল, কি মানে হলো? উকিলের পেট ভরল, চোর ডাকাত ডাক্তার, মানে অথচ একজন মানুষ যার দরকার, যার অভাব আছে, যে এই টুকু পেলে সেইটাকে আঁকড়ে ধরে পারে পৌঁছতে পারে, তার জন্য যদি আমি কিছু দান ধ্যান করি তাহলে সেটা তো থেকে গেল মানে মানুষটার উপকার হলো। সেই উপকারটা তার জীবনটা গড়ে দিল, তার জীবনটা তৈরি হয়ে গেল। আমি তাকে খানিকটা সাহায্য করলাম বলে সে একটা জায়গায় মাটির ওপর পা ফেলে দাঁড়াতে পারলো। এইটা তার মানে তো আমার টাকাটা কোথাও থেকে গেল, সেটা তো অন্য লোকের ভোগে চলে গেল, এইরকমটা নয়। ফলে সৎ কাজে দিলে সেই দাতার ধন রক্ষা করা হয় বলেই আবার একটা উপমা দিচ্ছেন, গ্রামীণ উপমা। বলছেন ও দেশে চাষারা খানা কেটে খেতে জল আনে। কখনো কখনো জলের এত তোড় হয় যে ক্ষেতের আল ভেঙে যায় আর জল বেরিয়ে যায়, ফসল নষ্ট হয়। তাই চাষারা আলের মাঝে মাঝে ছেঁদা করে রাখে, তাকে ঘোগ বলে। জল ঘোগ দিয়ে একটু বেরিয়ে যায়, তখন জলের তোড়ে আল ভাঙে না আর ক্ষেতের ওপর পলি পড়ে। সেই পলিতে ক্ষেত উর্বরা হয় আর খুব ফসল হয়। যে দান ধ্যান করে সে অনেক ফল লাভ করে, চতুর্বর্গ ফল। তারপরে যে অর্থটা আমি উপার্জন করছি সেই অর্থটা খরচ করবার মাঝে মাঝে ফাঁক থেকে যাওয়া দরকার। সেই ফাঁকটা দান ধ্যান, কেবলমাত্র ভোগ নয়, দান ধ্যান। ভোগ আমি কত করব? একজন মানুষ কত ভোগ করতে পারে? একজন মানুষ কত খেতে পারে, কত নারী সঙ্গ করতে পারে, কত ভালো বিছানায় শুতে পারে, কত ভালো বাড়িতে থাকতে পারে, কত 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 কত। একটা সময় শরীর আর দেবে না, একটা সময় মনে হবে এই বাস, এর চেয়ে বেশি আর কিছু নেই। কিন্তু আমি যদি অন্যকে দান করতে পারি তাহলে সেই দানের যে আনন্দ, সেই দানের যে পুণ্য, সেইটার কিন্তু কোনো শেষ নেই। সেইটা আমার মনের মধ্যে কিন্তু থেকে গেল। ফলে আমি যে রোজগার করছি, অনেক রোজগার যদি করি বা বেশ কিছু রোজগার যদি করি বা যা কিছু রোজগার করছি, সেই রোজগারগুলো যাতে ওভারফ্লো না হয়ে যায়, সেই রোজগারগুলো যাতে কিছু কিছু পথ দিয়ে বেরিয়ে যেতে পারে, তাহলেই তো মনের মধ্যে পলি পড়বে, তাহলেই তো মনে আনন্দ হবে, পূর্ণ হবে। এই যে দান ধর্মের কথা ঠাকুর বলছেন, সুরেন্দ্রকে বলছেন, কিন্তু বাকি সকলেও শুনছেন। সুরেন্দ্র বলছেন যে একটা কথা বলি আপনাকে, আমার ধ্যান ভালো হয় না, মাঝে মাঝে মা মা বলি আর শোবার সময় মা মা বলতে বলতে ঘুমিয়ে পড়ি। ঠাকুর বলছেন তাহলেই হলো। আরে স্মরণ মনন তো আছে, মাকে মনে করতে পারছিস, মাকে বলছিস, তোর মনের মধ্যে মা আছেন,
এই তো ব্যাপার। শুনলেন কথামৃত থেকে পাঠ 92.7 BFM এর শরণাগত অনুষ্ঠানে। এবার স্বামী গোকুলানন্দের রচনা থেকে পড়ে শোনাবো মানসিক চাপ জয় করার উপায়। ফিরে আসছি। এলাম স্বামী গোকুলানন্দের গ্রন্থে মানসিক চাপ জয় করার উপায়। মানসিক চাপ ও সাফল্যের গতি, এই হলো এই প্রবন্ধের শিরোনাম। যতটা পড়েছিলাম তারপর থেকে খানিকটা পড়ে শোনাই আপনাদের। এই ধরনের মানুষ, মানে এই গোত্রের মানুষের কথা বলছেন গোকুলানন্দ, যারা সবসময় অস্থির হয়ে থাকেন, কাজ করতে হবে, প্রচুর কাজ করতে হবে, মানুষকে দেখাতে হবে যে আমি কত কর্মবীর, ইত্যাদি ইত্যাদি। এই ধরনের মানুষ যখন অসুখে পড়েন তখন তার প্রথম চিন্তাই হয়, যত চেষ্টাই করি না কেন আমি তো সুস্থ হব না। ডাক্তার তাকে আশ্বস্ত করছেন যে যদি তিনি ঠিকমতো চিকিৎসা চালিয়ে যান, ঠিকমতো ওষুধ খান, অসুখটা সারবেই। রোগীর কিন্তু একই চিন্তা যে আর কোনো আশা নেই, মৃত্যু হচ্ছেই, শুধু দিন গোনার পালা। এইভাবে সমস্ত ক্ষেত্রেই তিনি নেতিবাচক হতাশাময় চিন্তার আশ্রয় নেন। নিজেকে তিনি শক্তিহীন, অসহায়। কাটু 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 কাটু। আরেকবার এই গোকুলানন্দটা শুরু করবো, কেমন? গানের পর ফিরে এলাম 92.7 BFM এর শরণাগত অনুষ্ঠানে। এবারে স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ মানসিক চাপ জয় করার উপায়। যে অংশটা পড়ছে আপনাদের তার নাম মানসিক চাপ ও সাফল্যের গতি। স্বামী গোকুলানন্দ দুই ধরনের মানুষের কথা বলেছেন। একদল যারা খুব ছটফট করেন, অস্থির, তাদের যে কোনো কাজ করে ফেলতে হবে, আমি ছাড়া এই কাজটা হবে না, এবং নিজের সম্পর্কে একটা প্রবল টেনশনের মধ্যে থাকে আর কি, সোজা কথা বলতে গেলে। আর বি গোত্রের যারা, তারা ধীরে সুস্থে কাজটা করেন, কোনো চাপ নেন না, মানসিক চাপ নেন না। এইরকম দুটি গোত্রের কথা বলেছিলেন তিনি। তার বাইরে আরেকটি গোত্রের কথা বলেছিলেন যারা সবসময় হতাশায় আক্রান্ত হয়ে থাকে। এই হতাশায় আক্রান্ত হয়ে থাকা মানুষদের সম্পর্কে স্বামী গোকুলানন্দ চিঠি বলছেন, সেটা আপনাদের বলি। এই ধরনের মানুষ যখন অসুখে পড়েন তখন তার প্রথম চিন্তাই হয়, যত চেষ্টাই করি না কেন আমি তো আর সুস্থ হব না। ডাক্তার তাকে আশ্বস্ত করছেন যে যদি তিনি ঠিকমতো চিকিৎসা চালিয়ে যান, ঠিকমতো ওষুধ খান, অসুখ তার সারবেই। রোগীর কিন্তু একই চিন্তা যে আর কোনো আশা নেই, মৃত্যু হচ্ছেই, শুধু দিন গোনার পালা। এইভাবে সমস্ত ক্ষেত্রেই তিনি নেতিবাচক হতাশাময় চিন্তার আশ্রয় নেন। নিজেকে তিনি শক্তিহীন, অসহায়, যেন এক সঙ্গীন অবস্থায় আছেন বলে মনে করেন। তার বিশ্বাস জীবনের কোনো ক্ষেত্রকেই অন্যদের সঙ্গে তার সম্পর্ককে কিংবা তার পরিবেশকে নিয়ন্ত্রণ করার কোনো ক্ষমতাই তার নেই। এই অসহায় আশাহীন শ্রেণীভুক্ত ব্যক্তিরা আরো নানা কারণেই মানসিক চাপে ভোগেন। উদাহরণস্বরূপ ধরুন, পরিবারের কেউ মারা গেলেন কিংবা তার প্রিয় কোনজন হয়তো চলে গেলেন দূরে কোথাও, অথবা হয়তো এক পদে থেকে তাকে অন্য কোনো পদে বদলি করা হলো। এই ধরনের ব্যক্তি বলবেন, ওহ, আমার যে কিছু করার নেই, আমি বেশ নিজের মতো চলছিলাম, হঠাৎ একই বিপত্তি, পুরো পরিবেশটাই যেন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আমি যে আটকা পড়ে গেছি, বেরোবো কি করে? মানসিক চাপে ভোগা ব্যক্তিদের দায়িত্ব প্রচুর, বিস্তর তাদের লক্ষ্য, সবগুলোই তো পূর্ণ করা সম্ভব নয়। আর যদি আমাদের সীমিত সময়ের মধ্যেই আমরা সব কাজ একসাথে করতে চাই, মানসিক চাপ আমাদের ভোগাবেই। এই ধরনের মানুষদের মনে হয় তারা যেন জীবন নামক এক একঘেয়ে যন্ত্রের সাথে আষ্টে পৃষ্ঠে বাঁধা, শুধু গতি আর গতি, থামার সময় নেই। কিন্তু এটা তো জীবনের সঠিক দৃষ্টিভঙ্গি হতে পারে না। এমনকি যদি কোনো ব্যক্তি এই পরিস্থিতির সঙ্গে কোনোভাবে মানিয়েও নেন, কোনো না কোনো সময় তার বিরূপতা আসবেই। শুধুই এগিয়ে যাবার তীব্র আকাঙ্ক্ষা তাদের নিয়ত ছুটিয়ে বেড়ায়, আর দুর্দান্ত গতি এবং মেজাজটাকে বজায় রাখার জন্য তারা আশ্রয় নেয় কোনো মাদক দ্রব্যের। পরিণত কি হয়? মানসিক চাপ আর উত্তেজনার মাত্রাতিরিক্ত চাপে ভদ্রলোক একসময় নিঃশেষ হয়ে যায়। এই ক্ষেত্রে যোগ বিজ্ঞান আমার কাছে অত্যন্ত প্রাসঙ্গিক বলে মনে হয়। মানসিক চাপ থেকেই যেহেতু আমরা কষ্ট পাই,
স্বভাবতই মনের কার্যাদি সম্পর্কে আমাদের আলোচনা করা উচিত। স্পষ্টতই যখন মন নিয়ে আলোচনা করি আমরা তখন আসলে মনোময় কোষের কথাই বলি। যখন আমি বলছি নানান কাজের চাপে নুব্জপৃষ্ঠ মানুষ নিঃশেষ হয়ে যাচ্ছে, তখন আমি আসলে প্রাণিক শক্তি বা প্রাণময় কোষের কথাই বলছি। আর এই যে দেহ যা শেষ পর্যন্ত জীর্ণ হয়, ক্ষয়ীভূত হয়, তাকে বলা হয় অন্নময় কোষ। এই নিয়ে কথা আবার সোমবার 92.7 DFM এর শরণাগত অনুষ্ঠানে আজকের মতো শেষ করছি স্বামী গোকুলানন্দজির রচনা থেকে পাঠ। গানের পর চিঠিপত্র। 92.7 DFM এর শরণাগত অনুষ্ঠানে চিঠি লিখেছেন নিবেদিতা লাহা, চন্দননগর, হুগলি থেকে। সৌমিত্রদা এবং সকল শ্রোতাবৃন্দকে জানাই আমার চৈতি সুপ্রভাত। আজকের বিষয় নির্বাচনটা যখন শুনলাম তখন ভাবছিলাম কি লেখা যেতে পারে এই বিষয়ে। সৌমিত্রদা আবার বলে দিয়েছেন জ্ঞানের কথা বলা যাবে না, ওসব বইপত্র ইন্টারনেট ইত্যাদি থেকে পড়ে নেওয়া যাবে। বেশ ভালো কথাই দাদা বলেছেন। সত্যি তো চিঠিপত্রের মধ্যে জ্ঞানের কথা শুনতে বা পড়তে কারিবা ভালো লাগে। যাই হোক, এবার চিঠির প্রসঙ্গ হয়ে আসা যাক। যদিও জানি না সেটা কতটা যথাযথ হবে, তবুও নারী জাগরণ নিয়ে আমাকে যা ভাবায় তাই নিয়েই কিছু কথা লিখছি। নারী জাগরণ নিয়ে আমি শুধু বলতে চাই, যতই নারী জাগরণ নিয়ে কবিতা, বক্তৃতা, আলোচনা, আন্দোলন কিংবা আন্তর্জাতিক নারী দিবস পালন ইত্যাদি হোক না কেন, মানুষের মনুষ্যত্ব জাগরণ যতদিন না হবে ততদিন নারীরা যেখানে ছিল সেখানেই থাকবে। আচ্ছা, ডিকশনারিতে কি পুরুষ জাগরণ শব্দটা আছে? তাহলে নারী জাগরণ কেন? নারীরা তো এই গ্রহেরই মানুষ, তাহলে তারা কেন এই অসম আন্দোলন ডিজার্ভ করবে? নারী জাগরণ তখনই যথার্থ সার্থক হবে বা নারীরা সত্যি যথাযথ সম্মান পাবে যখন সত্যি সত্যি নারীদের মানুষ হিসেবে সমাজ স্বীকৃতি দিতে পারবে। তবে এর জন্য নারী মানেই মা, দিদি, বোন ভাবতে হবে তা নয়। শুধু তারাও যে এই পৃথিবীরই মানুষ সেই রেসপেক্টটুকু দিতে জানতে হবে। এমন অনেক উচ্চশিক্ষিত ডিগ্রিধারী ভালো চাকুরিজীবী বাড়ি আছে, সেখানেও দেখা যায় আর্থিক দিক থেকে সেই বাড়ির নারীরা স্বাবলম্বী হলেও তারা তাদের প্রাপ্য সম্মানটুকু পর্যন্ত পান না। তাহলে সত্যি কি নারী জাগরণ হয়েছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, ভগিনী নিবেদিতা এরা অনেক অনেক চেষ্টা করে গেছেন। তাদের কাছে আমরা সবাই আজও সত্যি ঋণী। কিন্তু তাতে কি নারীদের প্রতি দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে এই সমাজের চিন্তা ভাবনাকে শিকড় থেকে উচ্ছেদ করা আজও সম্ভব হয়েছে? তাই ঘরে ঘরে নারীরা আজও অবহেলিত, শোষিত, নিপীড়িত। তারা হাজার হাজার কাজে পারদর্শী হলেও সামান্য কোনো কাজে একটু ত্রুটি হলেই তাদের শুনতে হয় মেয়ে ছেলের বুদ্ধি। এই আত্মবাক্যটি সেই কোন কস্মিন কাল থেকে শুরু হয়েছিল, কিন্তু এটি নারীদের দমন করার এতটাই সবল হাতিয়ার যে আজও তাই এটি ঘরে ঘরে বলবৎ। নারী বা পুরুষ কেউই কিন্তু ত্রুটিমুক্ত নয়, দোষে গুণেই ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন, কিন্তু সমাজ তার চিন্তা ভাবনায় বৈষম্য এনেছে। তাই এই দৃষ্টিভঙ্গির, এই চিন্তা ভাবনা যতদিন না পরিবর্তন হবে ততদিন নারী জাগরণ ওই গানে, নাটকে, কবিতায়, আন্দোলনে আর ওই আন্তর্জাতিক নারী দিবসেই সীমাবদ্ধ থাকবে। সত্যি করে নারী জাগরণ সেদিনই হবে যেদিন মানুষের মনুষ্যত্বের জাগরণ হবে। নারী পুরুষ আলাদা না ভেবে সবাই সবাইকে মানুষ বলেই ভাববে। সামনেই আগত নতুন বছর, বুঝতেই পারছেন বহু পুরনো চিঠি। তাই সবাইকে শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা ও শুভ কামনা জানিয়ে আজকের মতো শেষ করছি। নমস্কারান্তে, নিবেদিতা লাহা, চন্দননগর, হুগলি। খুব ভালো লাগলো আপনার চিঠি, সত্যি খুব ভালো লাগলো। এবং বিশেষ করে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে নারী জাগরণ নিয়ে কতগুলো চালু কথা তো আমরা বলি, সবসময় বলি মেয়েদের জেগে উঠতে হবে ইত্যাদি, কিন্তু সেই পথে না গিয়ে আপনি যে আপনার মতন করে ভেবে নারী জাগরণ সম্পর্কে বা মেয়েদের জেগে ওঠা মানে হচ্ছে আসলে
সমস্ত মানুষকে একসঙ্গে জেগে উঠতে হবে, সমস্ত মানুষের কল্যাণের কথা ভাবতে হবে। শুধু নারী বলে আলাদা করে কিছু হয় না, নারীরাও তো এই গ্রহেরই একটা অংশ। এই দিক থেকে বিষয়টাকে দেখেছেন, এটা আমার নিজের অন্তত খুব ভালো লেগেছে, আমার নিজের মতের সঙ্গে খুব মিলেছে এই কথাটা বলতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ নিবেদিতা দেবী, আবার চিঠি দেবেন। তাহলে আজকের মতো চিঠিপত্রের ঝাঁপি বন্ধ করলাম। এরপর গানের পর বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন বাইরে দূরে। আমরা এখন কালিম্পংয়ে। না, কালিম্পংয়ে এখনো পর্যন্ত কোনো মন্দির বা ধর্মস্থানে যাওয়া হয়নি আমাদের। আমরা আপাতত কালিম্পং নামটার উৎস সন্ধান করছিলাম এবং তাই নিয়ে নানান রকমের মত আছে। বলা বাহুল্য, এই যে ধরুন দার্জিলিং, কালিম্পং ইত্যাদি ইত্যাদি, এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোর যে নাম, সেই নামগুলো ঠিক বাংলা ভাষার থেকে তো আসেনি। ওখানকার যারা অধিবাসী, নেপালি, ভুটানি, লেপচা ইত্যাদি ইত্যাদি, তাদের নানান রকম নামকরণ থেকে, তাদের ভাষার থেকে এই নামকরণগুলো এসেছে এবং এসে এটা দিব্যি বাংলা ভাষার মধ্যে মিশে গেছে। এখন আমি যদি বলি দার্জিলিং যাব, তাহলে এটা কোনো অবাঙালি শব্দের মধ্যে আছে? এটা কল্পনাই করা যায় না। আমি কালিম্পং যাব, এটা বাংলা ভাষার অন্তর্গত হয়ে গেছে। একটা ভাষা যদি জীবন্ত থাকে তাহলে সে তার মধ্যে প্রভূত পরিমাণে বাইরের শব্দ ঢোকাতে থাকে। খুব খুব সম্পন্ন যে ভাষা, ইংরেজি ভাষা, তার মধ্যে প্রচুর 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 পরিমাণে বিদেশি শব্দ ঢুকে গেছে। আমাদের যে বাংলা ভাষা, তার মধ্যে যে কত অজস্র অগণ্য বিদেশি শব্দ ঢুকে গেছে তার কোনো সীমা সংখ্যা নেই। আমরা জানিও না, আমরা অভ্যস্ত সেই সমস্ত শব্দ ব্যবহার করবার ক্ষেত্রে। যাকে আমি তো ভাষাতত্ত্ব নিয়ে কোনো কথা বলছি না, আমি বেড়াতে বেরিয়েছি আপনাদের সঙ্গে। তো ওই কালিম্পং নামটা নানান রকম সব উৎস আছে, সেই কথাগুলো আপনাদের বলছিলাম। কিন্তু প্রশ্ন যেটা হচ্ছে, আমরা তো দার্জিলিং এ ছিলাম, দার্জিলিং থেকে কালিম্পং এর দূরত্ব কতটা? খুব বেশি দূরত্ব নয়, মোটামুটি 50 কিলোমিটার। আপনি ট্যাক্সিতে যেতে পারেন, 50 কিলোমিটার এমন কিছু একটা ব্যাপার নয়। পাহাড়ি পথ ধরে আপনাকে নিয়ে যাবে, অথবা ট্রেনেও যেতে পারেন। যদি রাস্তা দিয়ে যান, মানে গাড়ি করে যান, তাহলে সময় লাগবে এই ধরুন ঘন্টা খানিক, ঘন্টা দেড়েকের মতো। তার কারণ পাহাড়ি পথ এঁকে দেখে যাবে তো। তবে রাস্তাটা বড়ই মনোরম, তাতে কোনো সন্দেহ নেই। পাহাড়ি পথ ধরে আপনি যাচ্ছেন দার্জিলিং থেকে কালিম্পং, ভারী সুন্দর, খুব ভালো অভিজ্ঞতা। তো যাই হোক, যে মন্দিরে আমরা যাব তার নাম মঙ্গলধাম। মঙ্গলধাম কার মন্দির? এমনি মঙ্গলধাম শুনলে মনে হয় যে কোনো মন্দিরের নাম তো মঙ্গলধাম হতে পারে। তার কারণ আমরা যে দেবতার কাছে যাই, ধর্মের কাছে যাই, সেটা তো খানিকটা মঙ্গল আকাঙ্ক্ষা করি বলেই যাই। কাজে যে কোনো মন্দিরের নামই হতে পারে মঙ্গলধাম, কিন্তু না, এটা সেই অর্থে মঙ্গলধাম নয়। এই যে ধামটা তৈরি করা হয়েছে, এটা কোনো একজন মানুষের কথা ভেবে তৈরি করা। সেই মানুষটির কথা বলবো, সেই মন্দিরের কথা বলবো। তার আগে শুনবো গান 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এই যে মঙ্গলধাম বলে যে মন্দিরটায় আমরা যাচ্ছি, এই মঙ্গলধাম আসলে মঙ্গল একজনের নাম, মঙ্গল দাসজি। 1940 খ্রিস্টাব্দে গুরু শ্রী মঙ্গল দাসজি মহারাজ এই কালিম্পং এ এসেছিলেন 1940 সালে। সে বহুযুগ আগের কথা। তো সেই সময় এসে তার এই জায়গাটা বড় ভালো লেগেছিল। ভালো লেগেছিল মানে একজন সাধক মানুষ, একজন ভক্ত মানুষ, যোগী মানুষ, তার একটা জায়গায় এসে সেই কালিম্পং শহর আজকের এই কালিম্পং শহর হয়ে ওঠেনি, আপনারা বুঝতেই পারছেন। 40 সালের কথা বলছি। এই জায়গাটা, এটা মনের মধ্যে তার একটা অদ্ভুত অদ্ভুত একটা শান্তির বাতাবরণ তৈরি করেছিল। তো তিনি ঠিক করলেন যে
আমি এইখানেই আমার অপূর্ণ স্বপ্ন পূরণ করব। কিভাবে করব? মন্দিরের কথা পরে। প্রথমে তিনি এখানে একটি বিদ্যালয় তৈরি করলেন। ছেলেপুলেদের শিক্ষা দিতে হবে, তাদের লেখাপড়া শেখাতে হবে। এইটা হচ্ছে প্রধান কাজ। আপনারা খেয়াল করে দেখবেন যে বড় মাপের ধর্ম প্রতিষ্ঠানগুলো আছে আমাদের চারপাশে, তারা অনেকেই কিন্তু কোনো না কোনো বিদ্যালয় পরিচালনা করেন। আমি রামকৃষ্ণ মিশনের কথা তো বাদ দিচ্ছি, তার বাইরেও অন্য যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, ধর্ম প্রতিষ্ঠান, তারা কিন্তু শিক্ষা দেবার ব্যাপারে একটা খুব বড় ভূমিকা নিতে চেয়েছে। একটি অনাথ আশ্রম তৈরি করলেন, অর্থাৎ একেবারে অনাথ আচুর যে সমস্ত বাচ্চারা আছে তাদের আশ্রয় দেওয়া, তাদের মানুষ করা, তাদের বড় করে তোলা, এইটা একটা বড় কাজ তাদের কাছে। আর তৃতীয় যেটা, সেটা হচ্ছে একটি মন্দির তৈরি করলেন। এই যে মঙ্গলধাম মন্দির, এটা আসলে ওই মঙ্গল দাসজির স্মরণেই তৈরি করা হয়েছে। কতটা জায়গা জুড়ে এই মঙ্গলধাম মন্দির আন্দাজ করতে পারেন? কতটা জায়গা জুড়ে? 2 একর জুড়ে এই মঙ্গলধাম মন্দির। বিশাল ব্যাপার। বিশাল ব্যাপার বললেও কম বলা হয়। মানে এই যে মঙ্গলধাম মন্দির আমাদের এই গোটা দেশের যে সমস্ত চোখ ধাঁধানো মন্দির আছে তাদের মধ্যে অনায়াসে জায়গা করে দেবে। তার কথা বলবো আপনাদের, কিন্তু আজকে আর সময় নেই। বলবো আবার সোমবার 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আজকের মতো শেষ করছি, বাইরে জুড়ে শেষ করছি শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। কবিতা দিয়ে শেষ করব, রবীন্দ্রনাথের কবিতা। কবিতার নাম মাতাল। ওরে মাতাল, দুয়ার ভেঙে দিয়ে পথেই যদি করিস মাতামাতি, থলি ঝুলি উজাড় করে ফেলে যা আছে তোর ফুরাস রাতারাতি। অশ্লেষতে যাত্রা করে শুরু, পাঁজি পুঁথি করিস পরিহাস, অকারণে অকাজ লয়ে ঘাড়ে অসময়ে অপথ দিয়ে যাস। হালের ধরি নিজের হাতে কেটে পালের পরে লাগার ঝোড়ো হাওয়া। আমিও ভাই তোদের ব্রত লব, মাতাল হয়ে পাতাল পানে ধাওয়া। পাড়ার যত জ্ঞানীগুলির সাথে নষ্ট হলো দিনের পরে দিন। অনেক শিখে পক্ক হলো মাথা, অনেক দেখে দৃষ্টি হলো ক্ষীণ। কত কালের কত মন্দ ভালো বসে বসে কেবল জমা করি। খেলা ছড়া ভাঙা ছেঁড়ার বোঝা বুকের মাঝে উঠছে ভরি ভরি। গুড়িয়ে সেসব উড়িয়ে ফেলে দিক, দিক বিদিকে তোদের ঝোড়ো হাওয়া। বুঝেছি ভাই সুখের মধ্যে সুখ, মাতাল হয়ে পাতাল পানে ধাওয়া। হোকরে সিধা কুটিল দ্বিধা যত, নেশায় মরে করুক দিশাহারা। দানয়ে এসে হঠাৎ কেসে ধরে এক দমকে করুক লক্ষ্মী ছাড়া। সংসারেতে সংসারিত ভিড়, কাজের হাতে অনেক আছে কেজো। মেলাই আছে মস্ত বড় লোক, সঙ্গে তাদের অনেক সেজো মেজো। থাকুন তারা ভবের কাজে লেগে, লাগুক মোড়ে সৃষ্টি ছাড়া হাওয়া। বুঝেছি ভাই কাজের মধ্যে কাজ, মাতাল হয়ে পাতাল পানে ধাওয়া। শপথ করে দিলাম ছেড়ে আজই যা আছে মোর বুদ্ধি বিবেচনা। বিদ্যা যত ফেলবো ঝেড়ে ঝুড়ে, ছেড়ে ছুড়ে তত্ত্ব আলোচনা। স্মৃতির ঝাড়ি উপুর করে ফেলে নয়ন বাড়ি শূন্য করে দিব। উচ্ছ্বসিত মদের ফেনা দিয়ে অট্টহাসি শোধন করে দিব। ভদ্রলোকের তকমা তাবিজ ছিঁড়ে উড়িয়ে দেবে মদনমত্ত হাওয়া। শপথ করে বিপথ ব্রত নেব, মাতাল হয়ে পাতাল পানে ধাওয়া। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার। আপনাদের সবাইকে অজস্র শুভকামনা। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ হোক,
শুভ হোক, শুভ হোক, শুভ হোক, ভালো হোক, মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক, শান্তি হোক, শান্তি হোক, শান্তি হোক। বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 8ই জ্যৈষ্ঠ 1432, ইংরেজি 23শে মে 2025। আজ শুক্রবার, একাদশী। সূর্যোদয়ের সময় ভোর 4:57, মানে